সৌভিক বলল, তোর বইয়ের মতো দাঁত দিয়ে আদর করতে পারি না বলে এভাবে বললি? উৎস বিরক্ত হয়ে বলল, কথায় কথায় ওকে টানিস কেন? নোবেল বলল, এ ভাই তুই কিছু খাওয়ালে খাওয়া, না খাওয়ালে বল, বাহির থেকে খাবো। সেই দুপুরে বসা থেকে খেয়ে বের হয়েছি, যে এখনো কিছু খায়নি। অবশ্য খাবার অর্ডার দিলই। এরপরে তিনজনের আড্ডা চলল দীর্ঘক্ষণ ধরে। রাত 10টায় উৎসব বাসায় ফিরে দেখে রূপকথা খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করছে। উৎস যে রুমে এসেছে সেদিকে তার কোনো হুঁশই নেই। উৎসকে যেন পাত্তাই দিচ্ছে না। উৎস অনেক চেষ্টা করেও রূপকথার নজর নিজের দিকে ঘুরাতে পারছে না। এটা আজকে প্রথম না। উৎস গত 2 দিন ধরে খেয়াল করছে রূপকথা তার সঙ্গে কেমন যেন পাষাণের মতো আচরণ করছে। তাকে একদমই পাত্তা দিচ্ছে না, তার সঙ্গে কোনো কথাও বলছে না। সে কথা বলার চেষ্টা করলেও রূপকথা তাকে এড়িয়ে যাচ্ছে। অবশ্য অনেকক্ষণ চেষ্টা করেও যখন রূপকথার মনোযোগ নিজের দিকে ঘোরাতে পারল না, তখন শেষে বিরক্ত হয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। সে যেতেই রূপকথা বিজয়ের হাসি হাসলো। নিজে নিজে বলো, মানুষ আমার সঙ্গে যে ব্যবহারটা করে তা আমি করলে তারা সহ্য করতে পারে না। আজব দুনিয়া, আজব মানুষ। রূপকথা উঠে নিচে গিয়ে সার্ভেন্টদের ডেকে বলো টেবিলে খাবার দিতে। সে সবাইকে ডেকে দিচ্ছে। সার্ভেন্টটা তার কথা মতো কাজে লেগে পড়লো। রূপকথা গিয়ে ফারুক সাহেব আর আয়েশা বেগমকে ডেকে আনলো। আয়েশা বেগম বলল, উৎসকে ডেকেছ? রূপকথা বলো, বসুন আপনারা, উনি ফ্রেশ হয়ে আসবে। উৎস ফ্রেশ হয়ে রুমে এসে দেখে রূপকথা নেই। বুঝলো নিচে গেছে। তাও সে নিচে চলে গেল। উৎসকে দেখে ফারুক সাহেব বলল, তোমার জন্যই অপেক্ষা করছিলাম, বসো। উৎস এক পলক রূপকথার দিকে তাকিয়ে বাবার পাশে বসলো। আয়শা বেগম বলল, আমি চাচ্ছিলাম কালকে রেকির বিয়ে যেন চট্টগ্রাম চলে যেতে। রূপকথা অবাক হয়ে বলল, রেকি আমাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম? আয়শা বেগম বলল, হ্যাঁ, চট্টগ্রামের রাউজানে। উৎস মায়ের উদ্দেশ্যে বলল, এ তো তাড়াতাড়ি গিয়ে কি করবেন? আয়শা বেগম বলল, তাড়াতাড়ি কই, আর 2 দিন পরেই তো রেকির গায়ে হলুদ। তোমার খালা আর নানি বারবার ফোন দিচ্ছে যেন কালকেই চলে যাই। উৎস বলল, আচ্ছা। আয়শা বেগম বলল, আর সার্ভেন্টরাও সবাই ছুটি চাচ্ছে, তাই ভালো কালকেই চলে যাই। উৎস বলল, আচ্ছা। আয়শা বেগম জিজ্ঞেস করলো, তুমি যাবে তো আমাদের সঙ্গে? উৎস বলল, না, হলুদের দিন যাব। ফারুক সাহেব বলল, কেন, কালকে গেলে কি সমস্যা? উৎস বলল, পরশু সৌভিকের বাসায় আমার আর রূপকথার দাওয়াত আছে। ওর মা অনুরোধ করেছে রূপকথাকে নিয়ে যেন অবশ্যই যাই। ফারুক সাহেব বলল, তার মানে রূপকথাও কালকে যেতে পারবে না? উৎস বলল, না। আয়শা বেগম বলল, তাহলে আর কি, আমারও তোমাদের সঙ্গে হলুদের দিন যাব। সার্ভেন্টদের আর 2 দিন পর থেকে ছুটি কাটাবে। উৎস বলল, তার কোনো দরকার নেই। আপনারা কালকে সকালে রওনা দিন, সার্ভেন্টদের ছুটি দিয়ে দিন, আমি বাইরে থেকে খাবার আনিয়ে দিব। আয়শা বেগম বলল, তা কি করে হয়? তুমি অফিসে চলে গেলে রূপকথা বাসায় একা থাকবে। উৎস বলো, 2 দিন না হয় অফিসে গেলাম না, বাসায় থেকে কাজ করলাম। আয়েশা বেগম বলো, তারপর আমার মন সায় দিচ্ছে না। ফারুক সাহেব বলো, আচ্ছা, কাল সকালে দেখা যাবে, এখন খেয়ে নাও। এরপর কেউ আর কোনো কথা বলল না, সবাই চুপচাপ খাওয়া শেষ করলো। উৎস সবার আগে খাওয়া শেষ করে রুমে চলে গেল। তার একটু পর রূপকথা হয়ে গেল। অন্যদিকে দুজন যেতে ফারুক সাহেব আয়েশা বেগমকে কানে কানে বলল, শোনো আয়েশা, আমরা কাল সকালে চট্টগ্রাম যাব, সার্ভেন্টদেরও ছুটি দিয়ে দিব। বলবো ব্যাগপত্র গুছিয়ে সকাল হলে যার যার গ্রামে চলে যেতে। আয়েশা বেগম বলল, কিন্তু ওরা দুজন একা একা কিভাবে সব সামলাবে? ফারুক সাহেব বলো, অযথা তো চিন্তা করো না তুমি, আমাদের কি উচিত নয় ওদের একটু প্রাইভেসি দেওয়া? আয়েশা বেগম একটু ভেবে বলো, হুম, বুঝতে পেরেছি। ফারুক সাহেব বলল, জিনিয়ার সঙ্গে কথা হয়েছে, এরা কবে যাবে? আয়েশা বেগম বলল, হলুদের দিন যাবে বলল। ফারুক সাহেব বলল, ঠিক আছে, খাওয়া শেষ করো, সকালে তাড়াতাড়ি বের হতে হবে। এরপর দুজন টুকটাক কথা বলতে বলতে খাওয়া শেষ করলো। অন্যদিকে রূপকথা রুমে এসে দেখে উৎস নেই, নিশ্চয়ই বারান্দায় আছে। এইভাবে রূপকথা রুমের দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর বারান্দায় ফ্রেশ হয়ে আসতেই বারান্দা থেকে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ এলো। আওয়াজটা কিসের ছিল সেটা দেখতে রূপকথার টাওয়ালটা বিছানায় রেখে বারান্দায় চলে গেল। রূপকথা বারান্দায় যেতে বারান্দার লাইট নেমে গেল। কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকালো। রূপকথা বুঝলো এটা ঐশ্বর কাজ।
তাই কিছু না বলে শক্ত হয়ে রইল। উষো কিছুক্ষণ ওভাবে থেকে রূপকথাকে নিজের দিকে ঘুরিয়ে গ্রিলের সঙ্গে হেলান দিয়ে দাঁড় করালো। রূপকথা পরানো একটা বিড়াল আর্টের পিঙ্ক কালারের পেজি সেট, চুলগুলো খোলা। উৎস তাকিয়ে আছে রূপকথার দিকে, আর রূপকথা তাকিয়েছে নিচের দিকে। উৎস রূপকথা থতিতে হাত দিয়ে মুখটা উপরে তুলল, বলল, এখনো রেগে আছো আমার উপর? রূপকথা কিছু বলল না। উৎস বলল, কথা না বলে এমন জোরে কামড় দিব তখন বুঝবা। তড়িৎ গতিতে রূপকথা বলে উঠল, আপনি কি পাগলা কুত্তা? কামড় দিবেন কেন? উৎসবা নিজের গলার দাগটা রূপকথাকে দেখিয়ে বলল, এই যে দাগটা দেখছো, এটা একটা মানুষের কাজ। এর থেকে কি বোঝা যায় জানো? রূপকথা জিজ্ঞেস করলো, কি? উৎস বলো, মেয়ে মানুষ কোনো অংশে পাগলা কুত্তা থেকে কম না। রূপকথা কিছু বলল না। উৎস একটা দীর্ঘশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো, এ তো ইগনোর কেন করছো আমায়? রূপকথা এবারও নিশ্চুপ। উৎস বলো, আচ্ছা তুমি বলো, কি করলে তুমি ক্ষমা করবে আমায়? রূপকথা বলো, কিসের ক্ষমা? আপনাকে ক্ষমা করার কোনো যোগ্যতা আছে আমার? ভুলে গেছেন আপনি যে সাহসুপি আহমেদ দরবেশের হোসেন পীর সাহেব, ওরফে পীরে কামালে মসজিদে মোকাম্মেল। উৎস জিজ্ঞেস করলো, আর কিছু বাকি আছে? থাকলে সেগুলো সহ বলো। রূপকথা কিছু বলল না। উৎস বলল, এসব রাগ অভিমান আর ভালো লাগছে না, প্লিজ এবার একটু স্বাভাবিক হও। মানছি আমার ভুল হয়েছে, তাই বলছি দয়া করে আমায় প্রথম এবং শেষবারের মতো ক্ষমা করে দাও। রূপকথা এবার উৎসর চোখের দিকে তাকিয়ে বুকে হাত গুজে দাঁড়ালো, বলল, কথা সামান্য নয়, কথার ওজন অনেক, তাই কথা ওজন বুঝে বলতে হয়। উৎস বলল, ভুলে বলে ফেলেছি। রূপকথা বলল, আমি আপনাকে খুবই বিচক্ষণ একজন মানুষ ভেবেছিলাম, কিন্তু সেদিন রাতে আপনি আমার ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছিলেন। উৎস কিছু বলো না। রূপকথা বলো, আপনার উপর আমার কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, হয়তো খানিক অভিমান আছে। বিয়ের পর থেকে আমি চেষ্টা করছি সম্পর্কটা মন থেকে মানিয়ে নেওয়ার, কারণ আমি বিশ্বাস করি জন্ম মৃত্যু বিয়ে এসব একমাত্র আল্লাহর হাতে। এছাড়াও আমি বিশ্বাস করি মানব সৃষ্টির 50 বছর পূর্বে আল্লাহ তাআলা আমাদের জীবন সঙ্গী নির্ধারণ করে রেখেছে। রূপকথা একটু থেমে আবারও বলা শুরু করলো, আমার মনে হয় একটা সম্পর্কের ভিত্তিতে হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে না। কিন্তু এখন কথা হচ্ছে, আমাদের মধ্যে কি সত্যি সম্পর্কের সেই ভিত্তিটা আদৌ আছে? হয়তো নেই, কারণ থাকলে তো আর এত কাহিনী হতো না। কেউ কাউকে ভুল বুঝে অভিশাপ ভাঙচুর করতো না, অ্যালকোহলও দিত না। অবশ্য বলো সরি। রূপকথা বলো, আমার এখনো বলা শেষ হয়নি। উৎস বলল, ঠিক আছে শেষ করো। রূপকথা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানেন, দুঃখ লেগেছিল, ভীষণ দুঃখ, যখন দেখলাম বিগত কয়েক মাস একসঙ্গে থেকেও আপনি আমাকে একটু চিনতে পারেননি, একটু বুঝতে পারেননি আমি কেমন। অথচ আমি কিন্তু আপনাকে ঠিকই বিশ্বাস করেছিলাম, ইভেন এখনও করি। সেদিন আপনি একবার, শুধু একবার পিছন ফিরে তাকালেই দেখতে পেতেন আমি প্রতিবাদ করেছিলাম, একজন বিবাহিত নারীকে প্রেমের প্রস্তাব দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ। কথাগুলো বলতে বলতে রূপকথার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অন্যদিকে ততক্ষণে অবশ্য রূপকথার পা ধরে বসে নিচে পড়ল, বলল, দেব না জল আসতে চোখের, কোনো দিনও না। দাও, যদি আর একটিবার জল মোছার অধিকার। রূপকথা বলল, হয়েছে উঠুন, আর নাটক করতে হবে না, ঘুম আসছে আমার। উৎস উঠল না। রূপকথার পা ধরে এভাবেই বসে রইল। বসলো। বলল, আগে বলো মাপ করে দিয়েছ? রূপকথা বলল, প্লিজ ছাড়েন, ঠান্ডা লাগতেছে আমার। উৎস বলল, মাপ না করলে ছাড়বো না। রূপকথা কিছু বলল না। উৎস আবার ইমোশনালি ব্ল্যাকমেল শুরু করলো, বলো, এ তো কাহিনী করে কে যে বেঁচে আছি, গুলি খেয়ে মরে গেলে মনে হয় বেঁচে যেতাম, কেন যে আল্লাহ আবার বাঁচিয়ে দিল। রূপকথা বলো, নাটক যত সব, মাপ সেদিনই কবে দিয়েছি, হয়েছে, এবার উঠুন। উৎস বলল, মন থেকে বলছো? রূপকথা বলল, পা ছাড়বেন নাকি আবারও তেলাপোকার কামড় খাবেন? উৎস বলো, কি, তুমি তেলাপোকা? রূপকথা বলল, রূপকথা বলো, আমি কেন তেলাপোকা হতে যাব? উৎস বলো, তাহলে বললে যে? রূপকথা বলল, বাবুরে, এ তো এক্সপ্লেন করতে পারবো না, ওঠেন,
মন থেকে মাপ করে দিয়েছি। উৎস বলো, উঠবো? রূপকথা বলল, না, ওঠা লাগবে না, ওখানেই শুয়ে পড়েন। উৎস উঠে দাঁড়ালো। রূপকথা এখনো বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। উৎস রূপকথার চোখের দিকে তাকিয়ে বলল, একটা সত্যি কথা বলবে? কি? উৎস বলল, তুমি কি তার কাঁটা দিয়ে দাঁত মাজো? আমার বন্ধুরা জিজ্ঞেস করেছে। আমি না। রূপকথা ভেবেছিল উৎস হয়তো সিরিয়াস কোনো কথা বলবে, কিন্তু উৎস রূপকথার ভাবনার এক বালতি পানি ঢেলে একে জিজ্ঞেস করলো। রূপকথা উৎসর বুকে হালকা করে একটা ধাক্কা দিয়ে রুমে চলে আসতে চাইলো, কিন্তু পারল না। তার আগে উৎসব পিছন থেকে তার হাত টেনে ধরলো। এরপর একটানে তাকে নিজের বুকে নিয়ে আসলো। উৎস আর রূপকথার মধ্যে এখন 1 ইঞ্চি খানিক দূরত্ব হয়তো। উৎস রূপকথার গালে হাত দিয়ে মাথাটা উপরে তুলল। রূপকথা সোজা উৎসর চোখের দিকে তাকালো। দেখলে উৎস তার চোখের দিকেই তাকিয়ে আছে। উৎস রূপকথার মুখে একটা ফু দিল। এতে রূপকথার আবেগের চোখ বন্ধ করে দিল। উৎস রূপকথার কপালে কপাল ঠেকিয়ে বলো, এই ঈশ্বরের সৌভাগ্য শুধু তোমার আমার বিচ্ছেদ না হোক। রূপকথা কিছু বলল না। চোখ বন্ধ রেখে ওভাবে উৎসর কপালে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। উৎস বলল, ক্ষমা একটি মহৎ কাজ। আশা করছি তুমি মন থেকে এই মহৎ কাজটা করে উদ্ধার করেছো আমায়। রূপকথা চোখ বন্ধ রেখেই বলল, ছাড়ুন, ঠান্ডা লাগছে। উৎস বলল, যদি না ছাড়ি? রূপকথা কিছু বলল না। উৎস নীরবে রূপকথার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। ঠোঁটে উৎসর উষ্ণ ছোঁয়া লাগতেই রূপকথায় কেঁপে উঠল। কেঁপে উঠে উৎসর হাত চেপে ধরল। বলো, সত্যি ঠান্ডা লাগছে আমার। উৎস বলো, তুমি কি চাইছো আমি তোমার ঠান্ডা কমিয়ে দেই? রূপকথা বলো, তা কখন বললাম? উৎস এসে রূপকথাকে জড়িয়ে ধরলো। একটু থেমে রূপকথাও ধরলো। উৎস রূপকথার মাথায় চুমু খেয়ে বলো, কবে বড় হবে আমার ছোট্ট পাখি? রূপকথা বলো, ইচ্ছে ছিল অনেক বড় হব, কিন্তু 5 ফুট 3 ইঞ্চিতে এসে আটকে গেছি। উৎস বলো, তুমি কি জানো তুমি নিজের পাশাপাশি আমাকে পাক্কা বাসাল বানিয়ে দিচ্ছ? রূপকথা বলো, হ্যাঁ, সব দোষ তো আমারই। কারণ আপনি তো সাহসী আহমেদ দরবেশ, হোসেন পীর সাহেব ওরফে পীর কামাল মসজিদে মোকাম্মেল। উৎস বলো, সত্যি বলছি। রূপকথা বলো, হ্যাঁ, আপনি তো সবসময় সত্যিই বলেন। উৎস বলো, জি ম্যাডাম। রূপকথা বলো, ঘুমাবো আমি। উৎস রূপকথাকে ছেড়ে বলল, যাও। রূপকথা জিজ্ঞেস করলো, আপনি ঘুমাবেন না? উৎস বলো, আসছে। রূপকথা বলো, আসছে মানে? এখন গেলে কি সমস্যা? উৎস বলো, থামো, যাচ্ছে। উৎস রূপকথার হাত ধরে রুমে চলে আসলো। রুমে এসে রূপকথা বলল, আমার কিছু কেনাকাটা করা লাগবে। উৎস বলল, কালকে সন্ধ্যা বের হইতে হবে। রূপকথা বলো, ঠিক আছে। এ বলে রূপকথা ধাপাস করে বিছানায় শুয়ে গায়ে কম্পটা জড়িয়ে দিল। উৎস সেদিকে একবার তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। একটু পর উৎস ফ্রেশ হয়ে এসে রূপকথার পাশে শুয়ে তাকে বুকে টেনে দিল। রূপকথা উৎসর বুকে মাথা রেখে জিজ্ঞেস করলো, পরশু যে দাওয়াত আছে বললেন, ওখানে আমি না গেলে হয় না? উৎস বলো, কেন যাবে না কেন? রূপকথা বলো, আমার লজ্জা লাগছে। উৎস জিজ্ঞেস করলো, কিসের লজ্জা? রূপকথা বলল, ওই যে আপনার বন্ধুরা জিজ্ঞেস করছে আমি কি তার কাঁটা দিয়ে দাঁত মাজি নাকি। উৎস বলল, আরে এটা দিয়ে তো লজ্জা পেতে হবে না, ওরা কিছু বলবে না। রূপকথা বলল, যদি আমাকে দিয়ে মজা দেয়? উৎস চোখ বন্ধ করে বলল, মজা দিবে না? আর দিলে আমি আছি তো, এখন ঘুমাও, আমারও ঘুম আসছে। রূপকথার মধ্যে অন্য একটা অনুভূতি জাগানোর জন্য উৎস আমি আছি তো এই কথা একটা কথাই যথেষ্ট ছিল। রূপকথা কিছুক্ষণ উৎসুকে নিয়ে আকাশ কুসুম ভাবলো। এরপর আচমকা জিজ্ঞেস করলো, জাওয়ার সাহেব ভালোবাসেন আমায়?